আসসালামু আলাইকুম, মোহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। ভুল কেন্দ্রে চলে আসায় এভাবেই কান্নায় ভেঙে পড়েন এই পরীক্ষার্থী। শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে পরীক্ষার কেন্দ্রে যান পরীক্ষার্থীরা। তাদের কেন্দ্রে পাঠিয়ে দিয়ে সন্তানের চেয়ে অধিক দুশ্চিন্তা নিয়ে অভিভাবকদের অপেক্ষা। অনেকেই জানান কেন্দ্রে আসতে কিছুটা ভোগান্তিতে পড়তে হয়। সেসব ছাপিয়ে তাদের প্রার্থনায় সন্তানের ভালো পরীক্ষা। অনেক ভোগান্তি হয়েছে আসতে, রাস্তাঘাটে জ্যাম ছিল, জ্যামের কারণে এখানে ঢুকতে 10টা 5 বেজে গেছে। ছেলেমেয়েরা পরীক্ষা দিতে আসছে, সবারই আশা আছে যে না সবাই একটু তাদের স্বপ্নটা যেন পূরণ হয় আর আশা তো করি ভালোই প্রিপারেশন নিছে মেয়ে, এখন বাকিটা আল্লাহর ইচ্ছা। তবে পরীক্ষা শেষে দেখা যায় শিক্ষার্থীদের উচ্ছ্বসিত মুখ। জানালেন প্রথম দিনের বাংলা প্রথম পত্র পরীক্ষার প্রশ্ন সহজ হয়েছে, তাই ভালো ফলাফল নিয়ে আশাবাদী তারা। প্রশ্ন খুবই স্ট্যান্ডার্ড হয়েছে, আলহামদুলিল্লাহ 100 মার্কেরই অ্যান্সার করে দিয়ে আসছি। হলের পরিবেশটাও ভালো ছিল, পরীক্ষা দিয়েও মজা পাইছি, আর কোশ্চেনটাও ভালো ছিল। একটু এমসিকিউ এদিক সেদিক করছে। অনেক ভালো হয়েছে পরীক্ষা, অনেক ভালো হয়েছে, অনেক সহজ আসছে। আমার কাছে এমসিকিউটা একটু হার্ড লাগছে, বাট সিকিউটা অনেক ভালো আসছে। আমরা এতটা আশা করি না যে এতটা ভালো আসবে, বাট অনেক ভালো দিছি আলহামদুলিল্লাহ। এদিকে রাজধানীর ভাসানটেক সরকারি কলেজে এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষা উপদেষ্টা। জানান প্রশ্ন ফাঁস নিয়ে হুমকি আছে, তবে কোনো সমস্যা ছাড়াই পরীক্ষা শেষ হবার ব্যাপারে আশাবাদী তিনি। চ্যালেঞ্জ অনেক, এবং অতীতের যে আমাদের যে সমস্ত অভিজ্ঞতা ছিল, প্রশ্নপত্র ফাঁস থেকে শুরু করে অন্যান্য সমস্যা দিচ্ছিল, সেগুলো থেকে আমরা শিক্ষা লাভ করে যেভাবে এসএসসিটা করেছি, এইচএসসিটাও আমরা সেভাবে অর্গানাইজ করতে চেষ্টা করছি। এবারের এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হবে আগামী 10 আগস্ট। কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বিষয়টি নিয়ে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে স্বস্তি প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে গুলশানের বিএনপি কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি একথা জানান। বলেন, বৈঠকে শ্রমিকদের অধিকার, জবাবদিহিতা এবং সংসদের কার্যকর ভূমিকা নিয়ে আলোচনা হয়েছে। তিনি জানান, ইউরোপীয় ইউনিয়ন আশা করছে ভবিষ্যতে সংসদ আরও স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে পরিচালিত হবে। বিচার বিভাগের নিজস্ব সচিবালয় প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয়েছে। এক্ষেত্রে অর্থায়নের আগ্রহ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন। এছাড়া ভবিষ্যতে বাংলাদেশে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশীদার হওয়ার আগ্রহ জানিয়েছে ইইউ। নির্বাচনে ফেব্রুয়ারিতে হতে যাচ্ছে, এই জন্য সবার তো একটা স্বস্তি আছে, সন্তুষ্টি আছে, এবং আশা করছে আমরা দ্রুত নির্বাচনের দিকে গিয়ে আমাদের যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অর্ডারের দেশটা ফিরে যাবে। কারণ তারা তো সবাই অপেক্ষা করছে, অনেক কিছু অপেক্ষা করছে একটি নির্বাচিত সরকারের উপর, তাদের কর্মকাণ্ড আগামী দিনে কি হবে। স্বৈরাচার যেন আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য প্রধানমন্ত্রী পদে 10 বছরের বেশি কেউ থাকতে পারবে না, এ বিষয়ে রাজনৈতিক দলগুলো একমতে হয়েছে বলে জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জাতীয় প্রেস ক্লাবে নাগরিক ঐক্যের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি একথা বলেন। আমরা বলেছি 10 বছরের বেশি কোনো ব্যক্তি বাংলাদেশে প্রধানমন্ত্রীত্বের আসনে বসতে পারবেন না। এখানেই স্বৈরাচারকে রুখে দেওয়া হলো, এখানেই ফ্যাসিবাদের উৎপত্তি বন্ধ করে দেওয়া হলো। তারপরে কি করা হবে? রাষ্ট্রের সমস্ত সাংবিধানিক এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে এই গণতন্ত্রের রক্ষা কবচ হিসেবে শক্তিশালী ভিত্তির উপরে দাঁড় করানো হবে। সাংবাদিকদের জামিন দেওয়ার বিষয়ে আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো হস্তক্ষেপ করা হচ্ছে না উল্লেখ করে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, যেসব মামলা পুলিশি তদন্তে আছে সেক্ষেত্রে করার কিছু নেই। সকালে রাজধানীর সেটআপ মিলনায়তনে গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের সুরক্ষা ও আইনি কাঠামো বিশ্লেষণ শীর্ষক সংলাপে তিনি একথা বলেন। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএ আয়োজিত সংলাপে বক্তারা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ও সেলফ সেন্সরশিপের সমালোচনা করেন। সাংবাদিকদের সুরক্ষায় প্রেস কাউন্সিল ও সাংবাদিক সংগঠনগুলোকে আরও শক্তিশালী করার দাবি জানান। খুনের মামলায় সাংবাদিকদের অন্তর্ভুক্ত করা, সেসব মামলায় তাদের জামিন না হওয়া ও মব সন্ত্রাসের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন বক্তারা।
সাংবাদিকদের জামিন দেওয়ার ব্যাপারে বা না দেওয়ার ব্যাপারে কোন রকম হস্তক্ষেপ করি না। জামিন দেওয়ার ক্ষেত্রে আমাদের আদালতের অনেকগুলো জিনিস বিবেচ্য থাকে। সেই বিবেচ্য জিনিসগুলোর মধ্যে একটা হচ্ছে জামিনপ্রাপ্ত ব্যক্তি বের হয়ে একই ধরনের অপরাধ করতে পারেন কিনা, পালিয়ে যেতে পারেন কিনা, বা মামলার তদন্তের ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারেন কিনা। এইগুলি আপনার যখন জামিনযোগ্য অপরাধ থাকে সেসব ক্ষেত্রেও বিচারক সেগুলি বিবেচনায় নিয়ে থাকেন। রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবন অবরুদ্ধ করে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। দুপুর 12টার দিকে রাজস্ব ভবনের 2 গেটে সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর অনেক সদস্য মোতায়েন করা হয়। এনবিআরে কাউকে ঢুকতে ও বের হতে দেওয়া হচ্ছে না। কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনের কারণে চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আন্দোলনকারীদের অভিযোগ, কর্মকর্তাদের সমবেত হওয়া ঠেকাতে এনবিআর অবরুদ্ধ করে রাখা হয়েছে। সেখানে আছেন আমাদের সহকর্মী ইফতেখার রেজা। এ বিষয়ে আরও জানতে আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। ইফতেখার, এনবিআর অফিসের সামনে সবশেষ কি অবস্থা লক্ষ্য করছেন আমাদের জানাবেন। শাওন, সকাল থেকে মূলত কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন এনবিআর মূলত এনবিআর সংস্কার ঐক্য পরিষদের যারা নেতা বা নেতৃত্ব স্থানীয় যারা রয়েছেন তারা মূলত অবস্থান নিয়েছেন এবং বর্তমান যে এনবিআর চেয়ারম্যান রয়েছেন আব্দুর রহমান খান, সেই আব্দুর রহমান খানের পদত্যাগের দাবিতে বা অপসারণের দাবিতেই মূলত তারা এই অবস্থান কর্মসূচি পালন করছেন এবং তাদের অভিযোগ যে গতকালের কর্মসূচির পর আজকে আবারও এনবিআর ভবনে তারা প্রবেশ করতে চাইলে এবং কর্মসূচি পালন করতে চাইলে কর্তৃপক্ষের পক্ষ থেকে বা ঊর্ধ্বতনদের পক্ষ থেকে গেট বন্ধ করে দেওয়া হয় এবং গেট বন্ধ করে দেওয়ার ফলে মূলত তারা গেটের সামনে বসে পড়েন এবং তারা এখন পর্যন্ত যেটি জানাচ্ছেন হ্যান্ড মাইকের মাধ্যমে যে এনবিআর যিনি চেয়ারম্যান তার পদত্যাগ না হওয়া পর্যন্ত বা তাকে অপসারিত না করা পর্যন্ত তারা এই কর্মসূচি বা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন এবং তার বিরুদ্ধে তারা অভিযোগ আনছেন মূলত প্রতিহিংসামূলক এবং নিপীড়নমূলক বদলি ব্যবস্থা সহ বিভিন্ন ধরনের অনিয়ম সহ বিভিন্ন ধরনের অন্তর্বর্তী বা ইন্টারনাল যে অভিযোগ সেই অভিযোগগুলো আনছিলেন এবং তাদের দাবি যে আব্দুর রহমান খানকে যে কোনো মূল্যে বা যে কোনো কারণেই পদত্যাগ করতে হবে। তো এই ছিল এনবিআর ভবনের সামনে থেকে কর্মকর্তা কর্মচারীদের অবস্থান কর্মসূচির সর্বশেষ তথ্য। জানছিলাম আগারগাঁওয়ে এনবিআর কার্যালয়ের খবর। 1.5 মাস পর স্বাভাবিক হলো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। প্রকৌশল বিভাগ সহ চালু হয়েছে সকল দপ্তর। এখন থেকে কোনো ধরনের বিশৃঙ্খলার সুযোগ নেই বলে জানিয়েছেন প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া। বৃহস্পতিবার 43 দিন পর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনে এসেছেন সংস্থাটির প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া। দুপুর 1:30টায় তিনি নগর ভবনে আসেন। এ সময় সাংবাদিকদের বলেন, আমরা আর পেছনের দিকে তাকাতে চাই না, আমরা সামনে এগিয়ে যাব। সকল কর্মকর্তা কর্মচারীকে নিজ দপ্তরে অফিস করার নির্দেশনা দেন তিনি। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে গত 14 মে থেকে ঢাকাবাসী ব্যানারে নগর ভবনে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেছিলেন তার সমর্থকেরা। ওই দিন থেকেই সংস্থাটি প্রশাসক নগর ভবনে আসতে পারেননি। আর 8 দিন বন্ধ ছিল, এটা আসলে আমি যেটা বলতেছি, আমরা আর পিছনের দিকে তাকাতে চাই না, আমরা সামনে এগিয়ে যাব। সবাই কাজে আছে। আমি বলি কাজ ছিল আমাদের, কখনো কাজ বন্ধ ছিল না, হয়তো কোনোটা সীমিত আকারে ছিল কিন্তু কখনোই কাজ বন্ধ হয়নি। তবে আজকের থেকে যেহেতু সব আমাদের দপ্তর খোলা, সবাই প্রাণ খুলে আজকের থেকে কাজ শুরু করেছে। অন্তর্বর্তী সরকার বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি খাতে প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে বলে মনে করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিটি। সেই সাথে সরকারের 3-0-এর যে রাজনৈতিক আকাঙ্ক্ষা সেখানে পিছিয়ে আছে বলেও মনে করে প্রতিষ্ঠানটি। সকালে রাজধানীর ব্র্যাক সেন্টারে সিপিটি আয়োজিত জ্বালানি ও বিদ্যুৎ খাতের নতুন অর্থ বছরের বাজেট নিয়ে আলোচনা সভায় এসব দিক তুলে ধরে গবেষণা প্রতিষ্ঠানটি। বাজেটে নবায়নযোগ্য জ্বালানির চেয়ে জীবাশ্ম জ্বালানিকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে, যা অপ্রত্যাশিত। এছাড়া খাত সংশ্লিষ্ট রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর যে আর্থিক সংকট তা উত্তরণে কোনো পদক্ষেপ বাজেটে প্রতিফলন ঘটেনি। এক্ষেত্রে 5 বছর মেয়াদী পরিকল্পনা গ্রহণের তাগিদ দেওয়া হয়। পাশাপাশি অভ্যন্তরীণ গ্যাস আহরণের চেয়ে এলএনজি আমদানির নির্ভরতা দেশের জ্বালানি খাতে নেতিবাচক প্রভাব ফেলছে, আর তাই গ্যাস কূপ খনন করার তাগিদ দিয়েছে সিপিটি। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com।
এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।